একটা মূল পার্থক্য হচ্ছে যে এই কথাটা আপনি তাদের বিরুদ্ধে বলতে পারেন যারা একটা নির্বাচিত সরকার ছিল। যেমন ধরেন বিএনপি 1996 সালে একটা নির্বাচিত সরকার ছিল, তার বিরুদ্ধে আন্দোলন হয়েছে, কিন্তু আন্দোলনের পরে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা এটা নিয়ে কোনো প্রশ্ন ওঠে নাই। একই কথা নেপালের সাথে। আমাদের দেশে কিন্তু নেপালকে একটা উদাহরণ হিসেবে টানা হয় যে ওরা ওখানে গণঅভ্যুত্থানের পরে আসতে পারলো, এখানে কেন পারলো না। ওখানে ওই সরকারটা নির্বাচিত সরকার ছিল, তার বিরুদ্ধে ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটির অভিযোগ আসে নাই। এবার ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি সম্পর্কে একটা সংক্ষিপ্ত কথা বিনয়ের সাথে বলে আমি শেষ করি। এটা হচ্ছে, আমি একটু সংজ্ঞাটা পড়ি, যে প্রথম কথা হলো এনি সর্ট অফ হিউম্যান রাইটস ভায়োলেশন ইজ নট ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি। ওটা সিস্টেমেটিক এবং ওয়াইড স্প্রেড হতে হয়। আমি একটু পড়ি। ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি আর গ্রেভ, ওয়াইড স্প্রেড অর সিস্টেমেটিক অফেন্সেস কমিটেড এগেনস্ট সিভিলিয়ান পপুলেশন। এবং এটার খুব সুনির্দিষ্ট সংজ্ঞা রোম স্ট্যাটিউট অফ ক্রিমিনাল যে কোড, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোড, সেখানে আছে। ওই যে ইউনূস সাহেবের আমলে ধরেন যদি যে শিক্ষকের গলায় জুতার মারে, সেটা একটা হিউম্যান রাইটস ভায়োলেশন হয়েছে, নিন্দনীয়, এবং সেটা আপনি শাস্তি নির্ধারণ করেন। যে কোনো গুম ওই ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি হবে না, কিন্তু সিস্টেম্যাটিক গুম, একটা রেজিমের শাসন করার অংশ হিসেবে 500 গুম করে ফেললেন, এটা ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি। কিন্তু আজকে যদি একজন অতি উৎসাহী কোনো আইন শৃঙ্খলা কর্মকর্তা কাউকে 24 ঘন্টা গুম করে রাখে, এটা কিন্তু ক্রাইমস